প্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। আমরা 2041 সালে কিভাবে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে সে বিষয়গুলো সামনে নিয়ে আসব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় সংসদে বসে প্রথম যে সংবিধানটি রচনা করেছিলেন সেখানে 4টি স্তম্ভ ছিল। সে স্তম্ভ ছিল আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। আর তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ তিনি সামনে নিয়ে এসছেন। তা হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা। আমরা এই সকল বিষয়ে আলাপ করব এবং আমরা দেখব যে আমাদের নতুন প্রজন্ম কিভাবে এই স্মার্ট বাংলাদেশের ধারণাটি সামনে নিয়ে তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে তারা নিজেদেরকে নিয়োজিত করে এই লক্ষ্যে সমাজ এবং রাষ্ট্রটিকে একটি মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, তবিবুর রহমান তিনি ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা ডিজিটাল ভ্যালি বিডি লিমিটেড। 2017 থেকে উনি ফ্রিল্যান্সিংয়ে এসছেন, এটাকে পেশা হিসাবে নিয়েছেন। আমরা তবিবুর রহমানের কাছ থেকেই শুনবো কি করতেন এই কাজটিতে আসার আগে। ফ্রিল্যান্সিং তো অনিশ্চিত একটা জায়গা, সেখানে আসার আগে আপনি কি চাকরি করতেন কোথাও? জি, আমি আগে চাকরি করতাম। আপনার কাজটা সেখানে কি ছিল? সেখানে আইটি বেস। ফার্মগেটে একটি ক্যাফে ছিল। ক্যাফে, হ্যাঁ। সেখানে আপনি প্রথম ধারণা পান? জি। একটু বলবেন কি আমাদের? আমার টার্গেট ছিল আমি আইটি বেস কিছু করবো, ভালো লাগার জায়গাটা ছিল ওইটাই। তো তারপরে ফার্মগেটে আইটি গ্যালারি যেটা বলি, ওনার যেটা মালিক ছিল উনি হচ্ছে ওই কোম্পানির ডিলার ছিল। তো ওনার সাথে একটা ভালো সখ্যতা হয়। পরবর্তীতে চাকরি ছেড়ে দিয়ে ওনার ওখানে বিজনেস পার্টনার হিসেবে জয়েন করি। তো সেখানে একদিন হঠাৎ করে একজন ভদ্রলোক এসে বলল যে আমি আপনার সাইবার ক্যাফেটা 1 মাসের জন্য ভাড়া নিব। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কী করবেন? তো বললো যে আমি ফ্রিল্যান্সিং শেখাবো, প্রতিদিন আপনার সাইবার ক্যাফেটা ফুল ক্যাফে আমি 1 ঘন্টার জন্য ভাড়া নিব। তো উনি 1 মাস ওই কাজ শেখায় চলে যায়, আমি খেয়ালও করি নাই। উনি চলে যাওয়ার পরে আমি একটু অনলাইন ঘেটে দেখলাম যে না, আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু আছে, বাট কার কাছ থেকে হেল্প নেবে এইটা আর পাই নাই। পরবর্তীতে 2016 সালে চাকরি ছেড়ে দেওয়া না, আমি বলবো আমাকে চাকরিচ্যুত করা হয়। তারপরে আমি প্রতিজ্ঞা করি যে আমি ঢাকাতে থাকবো না, চাকরিও আর করবো না, আমি স্বতন্ত্রভাবে কিছু করব। এরকম একটা চিন্তাধারা থেকেই আমি আমার জন্মস্থান যশোরে ব্যাক করি। সেখানে যাওয়ার পরেই আমার এক ছোট ভাই, কাছের ছোট ভাই, সে ফ্রিল্যান্সিং করতো, তারই সহযোগিতায়। এবং একটু বলে রাখি, আমার গ্রাফিক্স ডিজাইন শেখা তারও আগে 2007-এ আমি তাকে কাজ দেখাই যে আমি পারি, আমি কি আসলে পারবো কিনা ফ্রিল্যান্সিং করতে। বললো যে ভাই আপনি যেটা জানেন এনাফ, আপনি শুরু করেন, আর শুরু করার পরে আপনি আপনার স্কিল ডেভেলপের জন্য আপনি ট্রেনিং চলতে থাকবে। আপনি যত বড়ই ফ্রিল্যান্সার হন না কেন, শেখার কোনো শেষ নাই, আপডেট করতে হবে। আমি এখনো শিখি। কতদিনের মাথায় যে প্রথম আপনি অর্ডার পেলেন? আমেরিকান কোম্পানির জন্যই আমার একটা লোগো করে দিতে বলছিল যে ভাই আপনি যদি পারেন তাহলে এটাই হচ্ছে আপনার পরীক্ষা, আমি আপনাকে $5 অর্ডার দেবো। এটা হচ্ছে 17 জুন মাসের দিকের কথা। আমি সেই লোগোটা করে দিই এবং মজার ব্যাপার হচ্ছে যে ক্লায়েন্ট এত বেশি খুশি হয়েছিল, আমাকে পেমেন্ট দিয়েছিল $5 ফাইবারে, বাট আনঅফিসিয়ালি সে আমাকে $100 টাকা পে করছিল বোনাস হিসাবে। আচ্ছা, কতদিন লেগেছিল আপনার এই ডিজাইনটা করতে? এটা আমার ওই সময় 3 দিন লাগছিল, বাট এটা এখনকার সময় হলে হয়তো আমার আধা ঘন্টার কাজ। এবং তার পরবর্তীতে আমি আমার স্কিলটা গ্রাফিক্স ডিজাইনার থেকে আমি আমার টাইটেল এখন দিই আমি UI UX ডিজাইনার। এই কাজটা কি মেনলি? UX হচ্ছে একটা প্রোডাক্ট কিভাবে মানুষ সহজে ইউজ করবে, আর UIটা হচ্ছে ওই জিনিসটা দেখতে কেমন হবে। আমি সহজ কথায় যদি বলি তাহলে হচ্ছে একটা ওয়েবসাইট বা যে কোনো জিনিসের ইন্টারফেস, ওয়েবসাইট বলেন, মোবাইল অ্যাপ বলেন, যতগুলো সফটওয়্যার আছে, অনলাইন যতগুলো ভার্সন সফটওয়্যার আছে, এগুলোর যে ইন্টারফেস ডিজাইন করা, আগে হচ্ছে রিসার্চ করা, ডিজাইন করা, এই পার্টটাই হচ্ছে UI UX। আপনি কি প্রথমে আপওয়ার্কে করলেন, রেজিস্ট্রেশন করলেন? না না, আমি ফাইবারে যে ছোট ভাই ফাইবারেই করে দিয়েছিল। তারপরে আমি নিজেই আপওয়ার্কে শুরু করলাম। তারপরে আমি ফ্রিল্যান্সারে করলাম, freelancer.com-এ। এরপরে গুরুতে। আমি এই অনলাইন মার্কেট প্লেস আসার আগে ইনভেটো মার্কেট প্লেস নামে একটা মার্কেট আছে,
এটা মাইক্রো স্টক সাইট বলে। তো সেখানে হচ্ছে বিশ্বের নাম্বার 1 ট্রাস্টেড সাইট, অর্থাৎ ওখানে আপনি একটা প্রোডাক্ট জমা দিলে তারা রিসার্চ করে, ভেরিফাই করে, যদি ওই কোয়ালিটি ফুল হয় তাহলে তারা অ্যাপ্রুভ করে তাদের সাইটে রাখার জন্য, এবং সেখান থেকে যারা কাস্টমার তারা কিনবে, তার একটা পার্সেন্টেজ আমি পাবো, ওরা পাবে। এটা হচ্ছে মাইক্রো স্টক। পিএইচডি থিম ডিজাইন করি 3 মাসে 10টা অ্যাপ্রুভ করি, যেটা রেকর্ড। আচ্ছা, এবং ওইটাই আমার পরবর্তীতে ফ্রিল্যান্সিং কেরিয়ারে আমার প্লাস পয়েন্ট এনে দেয়। অর্থাৎ আমি যখন ক্লায়েন্টকে আমি আমার থিম ফরেস্টের কোনো প্রোফাইল দেখাইতাম যে আমার এটা অ্যাপ্রুভ আছে, তখন আমার স্কিল বা আমার দক্ষতা নিয়ে আমার আর দ্বিতীয় প্রশ্ন করতো না ক্লায়েন্টরা, যার কারণে আমার একটু দ্রুত এগিয়ে যেতে পারছি। মানে কাজ পেতে অনেক সুবিধা। হ্যাঁ, সুবিধা হয়। কি একটা অফিস এস্টাবলিশ করলেন না বাসাতেই? অফিস এস্টাবলিশড করেছি 2020-এ। তার আগে বাসাতেই করতেন? তার আগে বাসাতেই। পরিবারে কি আছে? বাবা, ওয়াইফ, বাচ্চা, বাবা মা। আর হচ্ছে আপনার ওয়াইফ এবং আপনার স্ত্রী এবং আপনার 3 সন্তান। হ্যাঁ, তো আসলে ল্যাপটপ যে কিনবো, নিজে ফ্রিল্যান্সিং করব, এরকম কোনো অবস্থান আমার ছিল না। শুরু করি অন্যের পিসি দিয়েই, ধার করা বলা যায়। আমার এক ভাগিনা তখন ওই যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বিক্রি করতো আর কি। তো 15,000 টাকা চাইছিল ল্যাপটপটা, তো ওরে আমি ওই সময় 10,000 টাকা দিয়েছিলাম। সেই 5,000 টাকা এখনও দেওয়া হয় নাই, যদিও সেই ল্যাপটপটা দিয়ে আমি মানে কোটি টাকার বেশি ইনকাম করেছি, বাট সেই 5,000 টাকা তাকে আর দেওয়া হয় না, সে ভাগ্নেও আর চাই নাই। পরবর্তীতে আমি নিজের আরও আপডেট ল্যাপটপ আমি কিনেছি। আপনি যে স্যাভেট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যুগ্ম সম্পাদক, এশিয়ান স্যাভেট কনফেডারেশনের আপনি জাতীয় এবং আন্তর্জাতিক এ গ্রেড কোচ এবং রেফারি, এই বিষয়টা কি? এটা হচ্ছে ফ্রেঞ্চ কিকবক্সিং। এটা দুইটা স্টাইল আছে, একটা হচ্ছে নন কন্টাক্ট আর একটা হচ্ছে ফুল কন্টাক্ট। তো ওই সময় ফ্রান্সের যে এলিট প্যানেলের যে 3য় নাম্বার কোচ, উনি আসছিল বাংলাদেশে, 1 সপ্তাহ আমাদেরকে ট্রেনিং করাইছিল। তো ওই ট্রেনিংয়ের পর থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি জিনিসটা সুন্দরভাবে গ্রিপ করি। তার পরবর্তীতে অনলাইনে এবং অফলাইনে অনেকগুলো সেশন আমরা ট্রেনিং করি। এখন বাংলাদেশে সাভাতে একটু প্রতিষ্ঠিত খেলা, অলরেডি 4টা ন্যাশনাল হয়ে গেছে, একটা সাউথ এশিয়ান গেম হয়েছে বাংলাদেশেই। এখানে কি আর্থিক উপার্জন হয়? আর্থিক উপার্জন না, এইটা তো হবে না। না না না। কিন্তু আপনি যেটা ডিজিটাল ভ্যালি বিডি আপনার যেটা, সেখানে তো উপার্জন হয়। হ্যাঁ, সেই উপার্জন মানে আপনি বাইরে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কাজ নেন, সেই কাজগুলো এখন তো আর খুব একটা গ্রাফিক্সের কাজ করে না নাকি? না, আমি ইউআই ইউএক্স করি। হ্যাঁ, ইউআই ইউএক্সটাই আমি UI করি। হ্যাঁ, আর গ্রাফিক্স যেটা, সেটা হচ্ছে আমার স্টুডেন্ট যারা আছে তারা আছে, যারা তারা engineer করছে। আছে, তারা। ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে আপনি সরাসরি কাজ করছেন কয়জনের সাথে? ইউআই ইউএক্স আমার এজেন্সি আছে 3টা। 3টা এজেন্সি। 3টা এজেন্সি আছে, আর এমনি তো মার্কেট প্লেস আছে। আপনার মেইন মার্কেট কি ইউরোপ অ্যান্ড আমেরিকা? ইউরোপ আমেরিকা। হ্যাঁ, ইউরোপ আমেরিকা। ইউরোপটাই বেশি আমার। তো এখন কি ভালো উপার্জন করছেন? আমি যদি সামারি বলি, আমি 2003-এ চাকরি শুরু করি প্রাইভেট ফার্ম। আমি চাকরি শেষ করি 16-তে, তার মানে 13 বছর। 13 বছরে আমার ব্যালেন্স বলতে 0, বাট এই গত 7 বছরে আমি আমার সংসার তো চালাইছি মাশাআল্লাহ। আমি প্রায় 35-40 লাখ টাকার অ্যাসেট আমার এখন আছে। আচ্ছা, জমি কিনেছি আর কি। আপনার নিজের বাড়ি যশোরে? নিজের বাড়ি যশোরে। শহরে না গ্রামে? বাড়ি গ্রামে, বাট আমি থাকি শহরে। শহরে থাকেন। এখন প্রায় 15 থেকে 16 জন লোক আপনার সাথে জড়িত? জি, তারও বেশি আছে, অনলাইনেও আরও। অনলাইনেও আরও অনেকে আছে। জি, এবং এরা মোটামুটি সবাই মোটামুটি ভালোভাবে মানে যেটি প্রয়োজন সেটির চেয়েও বেশি পায় নিশ্চয়ই। ইনশাল্লাহ। মজার ব্যাপার হচ্ছে আমার অনেক স্টুডেন্ট আছে যারা আমার চেয়ে বেশি আর্নিং করে। আচ্ছা, আপনি আমাদের নতুন প্রজন্ম যারা ধরনের অনুষ্ঠানটা দেখছে, আপনার সাকসেস স্টোরিটা শুনছে, তাদের জন্য কি বলবেন? প্রথম উপদেশ যে হচ্ছে সবাই মার্শাল আর্ট শিখবে, 2টা কারণে। একটা হচ্ছে স্বাস্থ্য রক্ষা, আর দ্বিতীয় হচ্ছে আত্মরক্ষা, সে হোক ছেলে বা মেয়ে। নাম্বার 2 হচ্ছে মার্শাল আর্ট শেখার পরে ওই ছেলে বা মেয়ের ভিতরে এত পরিমাণ আত্মশক্তি জন্ম নেবে যে সে যে কোনো পরিস্থিতিতে সে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে, যেটা আমি মনে করি যে সেটা আমার জন্য বুস্ট হয়েছে। এবং অবশ্যই টেকনিক্যাল কোনো কাজ শেখা, সরকারি চাকরি বা কোনো চাকরি পড়াশুনো করে আমি চাকরি করব, সরকারি চাকরি করব বা বড় কোনো চাকরির জন্য আমি বসে থাকবো, এরকম কোনো চিন্তা ভাবনা না করে টেকনিক্যাল কিছু জ্ঞান অর্জন করে পড়াশুনোর পাশাপাশি সেইটাতে সময় দেওয়া, যেন গ্রাজুয়েশন হওয়ার পরে বা হওয়ার আগেই সে যেন তার কেরিয়ার শুরু করতে পারে।
তার অর্থ হচ্ছে যে আপনি নতুন প্রজন্মকে বলতে চান যে রিস্ক নেন, আপনারা অবশ্যই রিস্ক নেন, কিন্তু নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, অবশ্যই ভালো থাকবেন সবাই মিলে। যশোরে এই ফ্রিল্যান্সিং বা এই প্রফেশনে কতজন হতে পারে বলে মনে হয়? পপুলার হয়েছে আর জনপ্রিয় আগের চেয়ে অনেক। হ্যাঁ, নিঃসন্দেহে যশোরে তো এমনিই আসলে আপনারা জানেন যে যশোর বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ যে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের মতো একটা সুন্দর অবকাঠামো আমাদেরকে দিছে, জি, যার কারণে টেকনোলজিভাবে আমরা অনেক এগিয়ে, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। তো সব মিলিয়ে যশোরে আসলে ফ্রিল্যান্সিং বলেন, আইটি বেস যে জিনিসগুলো, এটা আমি মনে করি বাংলাদেশের অন্যান্য যে কোনো জেলা থেকে যশোরে এগিয়ে। ধন্যবাদ তবিবুর রহমান আপনাকে। আপনি আরো ভালো করুন এবং সবাইকে নিয়ে সামনে এগিয়ে যান। নিঃসন্দেহে দোয়া করবেন। প্রিয় দর্শক, আপনারা একজন সফল মানুষের কাছ থেকে শুনলেন তার জীবনের সাফল্যের কথা। তিনি চাকরি ছেড়ে দিয়ে অথবা চাকরি থেকে বরখাস্ত হয়ে তিনি প্রায় অনিশ্চিত জীবনযাপন করবেন এরকম একটি জায়গায় যখন পৌঁছেছেন, তিনি ঢাকা ছেড়ে চলে যান যশোরে এবং নিজের গ্রামের বাড়িতে। তারপর সেই যশোর শহরেই তিনি আছেন এখন, এবং একা নন, অনেককে নিয়ে ভালো আছে। পরিবার তো আছেই, তাছাড়া অনেক মানুষ তার সাথে কাজ করে ফ্রিল্যান্সিংয়ে। তবে তবিবুর রহমানের আরেকটি বিষয় হচ্ছে, তিনি মনে করেন মানুষের স্বাস্থ্যতা প্রধান। এই কাজের সাথে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা এবং একই সাথে আত্মরক্ষা বা নিরাপত্তার জন্য তিনি মার্শাল আর্ট শেখাটাও জরুরি ভাবছেন। আমরা মনে করি যে আমাদের নতুন প্রজন্ম তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং আত্মরক্ষা এগুলো তার পাশাপাশি আরও অনেক বেশি মনোযোগী হতে পারবে তারা এগুলি করে তাদের ফ্রিল্যান্সিং প্রফেশন প্রতি। সেই আহ্বান জানিয়ে শেষ করছি আজকের মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ।